দেখতে নারী যার চলন বাঁকা তার, অর্থাৎ যাকে দেখতে পারি না, অপছন্দ করি, ভালো লাগে না, তার সমস্ত কিছুতেই ভুল ধরা, তার সমস্ত কিছুকেই খারাপ বলে চাপিয়ে দেয়া, এই মানসিকতা আমাদের এখানে বহু বহু কাল ধরে চলে আসছে। শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের কারণে তার সমস্ত কর্মকাণ্ডকেই এক বাক্যে উড়িয়ে দেয়া, এক বাক্যে এম, চাপিয়ে দেয়া যে এটা হয় নাই, এটা হয় নাই, এটা হয় নাই, অর্থাৎ কোনোটাই তার হয় না, কোনো কিছুই তার ভালো না, সমস্ত কিছুই তার মন্দ। এই দশা হচ্ছে আমাদের আজকের প্রধানমন্ত্রীর। মাত্র 3 মাসও হয়নি উনি সরকার প্রধান হয়েছেন, ইতিমধ্যে ওনার উপরে এত 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 রাষ্ট্রীয় জাতীয় যেই গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চেপে বসেছে, সেগুলো সমাধান করতে উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উনি চেষ্টা করে যাচ্ছেন। এটা ওনাকেই চেষ্টা করতে হবে এবং ওনার সরকারকেই চেষ্টা করতে হবে, এর বাইরে আসলে অন্য কারো চেষ্টা করলে হবে না। এই দায়িত্বটা ওনাকেই দেয়া হয়েছে। কিন্তু এই চেষ্টাটা যেন কারো কারো আঁতে ঘা লাগছে, কারো কারো শরীরে জ্বালা পোড়া তৈরি করছে। শরীরের কোথাও কেটে গেলে সেখানে পানি লাগলে যেমন জ্বালা পোড়া তৈরি হয়, অথবা একটু লবণের ছোঁয়া লাগলে যেরকম জ্বালা পোড়া তৈরি হয়, মনে হয় যেন তাদের শরীরে এরকম কেটে গেছে, সেখানে কেউ পানি ছিটিয়েছে বা লবণ ছিটিয়ে দিয়েছে, তার শরীর এইভাবে জ্বালা পোড়া করছে। তারেক রহমানের এই গুণ নেই, সেই গুণ নেই, ওই গুণ নেই, উনি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেনি, উনি ইন্টারমিডিয়েট পাস, এগুলো তো বহু কাল ধরে শুনে আসছি আমরা। রাজনীতিবিদদের পাশ করতে হয় আসলে জনগণের পরীক্ষায়। জনগণের পাশে কে থাকেন, জনগণের জন্যে কে লড়াই করেন, জনগণের হয়ে কে লড়াই করেন, জনগণের ইচ্ছাকে কে প্রাধান্য দেন, এটি হচ্ছে বড় পরীক্ষা। এখান থেকেই সে উত্তীর্ণ হতে হয়। জনগণ তাকেই গ্রহণ করে যে জনগণের পক্ষে থাকে। কোনো বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে এসেও রাজনীতিতে সফল না হওয়ার সারা পৃথিবীতে হাজার না লক্ষ লক্ষ উদাহরণ আছে। বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে পাশ করে আসা ব্যক্তিটি রাজনীতিতে সফল হতে পারবেন এরকম কোনো নিশ্চয়তা নেই। কারণ রাজনীতির শিক্ষাটা ওই যে যেটা বলা হলো যে জনগণের মাঝে থেকে জনগণের কাছেই পরীক্ষা দিতে হয় প্রতিনিয়ত। একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় জীবনের অর্জন হচ্ছে সে প্রতিদিন পরীক্ষা দিতে থাকেন, প্রতিটা মুহূর্ত সে পরীক্ষার মধ্যে থাকেন। জনগণ প্রতিদিন প্রতিটা মুহূর্ত তার প্রতি যে দৃষ্টি রাখেন সেটা হচ্ছে তাকে পরীক্ষা করা। বিশ্বাস করি যে তার কাছে পুরো দেশটা দিয়ে দেয়া হলো, বিশ্বাস করি যে পুরো জাতির দায়িত্বটা তার হাতে দিয়ে দেয়া হলো, সে কতটা এই বিশ্বস্ততার পরিচয় দিচ্ছেন, কতটা দায়িত্বের পরিচয় দিচ্ছেন, সেটা জনগণ প্রতিদিন প্রতি মুহূর্ত খেয়াল রাখে। এবং খেয়াল রাখে বলেই জনগণ পরবর্তী নির্বাচনের সময় আবার কাকে গ্রহণ করব, আবার কাকে এই দায়িত্বটা দিবে, সেটি বিচক্ষণতার সাথে দেয়। এবং এই পরীক্ষাটি রাজনীতিবিদরা নেয় বলে রাজনীতিবিদরা অন্য সব পেশা থেকে, যদিও রাজনীতিটা পেশা নয়, রাজনীতিটি হচ্ছে সেবা, জনগণের সেবা করার জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। এখান থেকে কেউ হাজার লক্ষ কোটি টাকা আয় করবে এরকম কোনো ব্যবসা বাণিজ্যের জায়গা এটি নয়। এখানে হচ্ছে নিজেকে উৎসর্গ করে দেয়া, নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে জনগণের সুখ স্বাচ্ছন্দ্য গুরুত্ব দিয়ে সেটি বাস্তবায়ন করাটাই হচ্ছে রাজনীতিবিদদের মূল কাজ। এটি অনেক রাজনীতিবিদ ভুলে যায় বলে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়। আর যারা এটি প্রতিনিয়ত মনে রাখে যে এটি হচ্ছে আমার উপরে দায়িত্ব এবং এটি একটি সেবা, এই সেবাটা আমাকেই দিতে হবে, কারণ জনগণ আমার প্রতি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, আমাকে মনে করেছে যে এটি আমি সঠিকভাবে পারবো, সুতরাং আমাকেই পারতে হবে, এই পারার জন্য আপ্রাণ চেষ্টা করে যাওয়াটাই হচ্ছে একজন রাজনীতিবিদদের সারা জীবনের পরীক্ষা। একজন রাজনীতিবিদদের আসলে অবসরও হয় না, মৃত্যুর ছাড়া তাদের আসলে অবসর হয় না। প্রতিনিয়তই এই জনগণের টানে, জনগণের
প্রয়োজনে তাকে ছুটে আসতে হয়, প্রতিনিয়ত এই পরীক্ষার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। তারেক রহমানের সব দোষ। যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন চলছিল গত 15.5 বছর, উনি দেশের বাইরে ছিলেন। কী প্রেক্ষাপটে দেশের বাইরে যেতে হয়েছে এগুলো আমরা সবাই জানি। সেখান থেকে উনি নিজেকে নিয়োজিত রেখেছেন নিজের দল পরিচালনার জন্য, আন্দোলনকে পরিচালিত করার জন্য। বারবার করে উনি চেষ্টা করেছেন এই আন্দোলনকে সফলতায় উন্নীত করার জন্য। তারপর যখন 2024 সালের 5 আগস্ট জনগণের অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন হলো, তার পরবর্তীতে সমস্ত দোষ চলে এলো কার? তারেক রহমানের। সমস্ত দোষ চলে এলো বিএনপির। কেন? বিএনপি এই আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি। তারেক রহমান তো সেই 7 সাগর 13 নদীর ওই পাড়ে বসবাস করছেন, তার তো ভূমিকা রাখার কোনো সুযোগই নেই। সুতরাং এটি কে করেছে? এটি করেছে ওই যে 5-7-10 জন যেই আমাদের সমন্বয়ক ছিলেন, ওনারাই একদিন রাতে স্বপ্ন দেখেছে আগামীকালকে আমরা একটা গণ অভ্যুত্থান করব, সুতরাং আপনারা সবাই রেডি হয়ে যান, আমরা আগামীকালকে গণ অভ্যুত্থান করে ফেলব। বাস জনগণ তাদের ওই স্বপ্ন দেখাকে বাস্তবায়ন করার জন্য সকালবেলায় সবাই রাস্তায় নেমে পড়েছে, আর দুপুরের মধ্যে শেখ হাসিনার পতন হয়ে গেছে। কি সুন্দর একটি এই ঠাকুরমার ঝুলির গল্পের মতো। যারা তারও আগে থেকে সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় থেকে যারা আন্দোলন সংগ্রামে লিপ্ত রয়েছে, যে এই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্র কেড়ে নেওয়া হচ্ছে, এই ইস্যুতে বিএনপি বারবার করে কথা বলে মানুষকে সচেতন করার চেষ্টা করেছে, তাদের কোনো মূল্য নেই। 15.5 বছর যে বিএনপির হাজার নেতাকর্মী মৃত্যুবরণ করেছে, সেটার কোনো মূল্য নেই। লক্ষ নেতাকর্মীর নামে লক্ষ মামলা হয়েছে, তার কোনো মূল্য নেই। আয়নাঘরে হাজার মানুষ তাদের অন্ধকার প্রকোষ্ঠে জীবন কাটাতে হয়েছে, সেটার কোনো মূল্য নেই। ক্রসফায়ারে জীবন দিতে হয়েছে, সেটার কোনো মূল্য নেই। তারেক রহমানের সব দোষ, বিএনপির সব দোষ। শুধুমাত্র এই কজন ফেরেশতা একদিন সকালবেলায় তারা ডাক দিলেন, গণ অভ্যুত্থান হয়ে গেল। তারপরে হচ্ছে বেগম খালেদা জিয়া অসুস্থ, কেন তারেক রহমান দেখতে আসেন না? এটি তার বিশাল পাপ হয়ে যাচ্ছে, বিশাল অন্যায় হয়ে যাচ্ছে। তাকে কুলাঙ্গার বলতেও কেউ কার্পণ্য করেননি। এই যে মার অসুস্থতায় সন্তান আসতে না পারার পেছনের কারণ কিন্তু তৎকালীন কি বলবো, ইউনূস সরকারই এর জন্য দায়ী ছিল। ইউনূস সরকারই চাচ্ছিল নানা কর্মকৌশলের মধ্যে দিয়ে এমন জটিলতা তৈরি করে দেয়া যেন তারেক রহমান বাংলাদেশে আসতে না পারে, এবং মূল টার্গেট ছিল বাংলাদেশে যেন নির্বাচন না হয়। সমস্ত চড়াই উতরাই পার করে পাছে লোকে কিছু বলে সেগুলোকে জলাঞ্জলি দিয়ে তারেক রহমান দেশে এসেছেন, এবং উনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনারা বলে যান যত খারাপ